আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মেইনলি আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র প্র্যাকটিশনার ব্যারিস্টার শাহিন আহমেদ। ব্যারিস্টার শাহিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকে অনেক স্বাগতম। তোমার সাথে আমরা ইংলিশ লিগাল সিস্টেমে আইন পড়াশোনা করছি এরকম একজন ছাত্রীকে রেখেছি। সে হবু ব্যারিস্টার, নাম হচ্ছে নুজহাত মুবাশিরা প্রমি। তার বাদ বাকি পরিচয় তার কাছ থেকে আমরা শুনবো। প্রমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। Thank you so much for having me here. ব্যারিস্টার শাহিন, তোমাকে দিয়ে শুরু করি। তোমার পড়াশোনা সম্পর্কে যদি একটু বলো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথায় কোথায় পড়াশোনা করেছো? ধন্যবাদ আপনাকে। আমি আমার গ্রামের স্কুল যেটা নয়াবাজার কেসি হাই স্কুল, সেটা মৌলভীবাজার জেলায় অবস্থিত। সেই স্কুল থেকে আমরা ম্যাট্রিকুলেশন করেছি 1987-এ। তারপরে আমি সিলেটের ঐতিহ্যবাহী কলেজ এমসি কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে গেলাম। 89-এ ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লতে ভর্তি হয়ে যাই। লতে আমি 1994-এ আমি অনার্স শেষ করি। তারপরে 95-এ আমি LLM কোর্স কমপ্লিট করি। তারপরে যেটা হলো যে আমি বিসিএস পরীক্ষা দিই। বিসিএস পরীক্ষা দিয়ে আমি 18 BCS এ জুডিশিয়াল ক্যাডারে আমি চান্স পাই অ্যাসিস্ট্যান্ট জাজ হিসাবে। আমি 99-এ আমি জয়েনও করি, কিন্তু সেখানে আমি স্থায়ী কনফার্ম হয়নি। তার আগেই আমি আমার ব্যারিস্টারি পড়ার জন্য আমি ইংল্যান্ডে যাই এবং রিজাইন দিয়ে দাও। এবং আমি ওখানে গিয়ে রিজাইন করি। আচ্ছা, ওখানে গিয়ে রিজাইন করি। তারপরে আমি 2001-এ আমি আলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি থেকে আমি LLB অনার্স কমপ্লিট করি। তারপরে লিঙ্কন সিন থেকে 2002-তে কল টু দ্য বার। লিঙ্কন সিন থেকে কল টু দ্য বার হয়েছে। সো লিঙ্কন সিনের কল টু দ্য বারের পরিবেশে তোমাকে আজকে একটু নিয়ে যাই। উইকটা যদি একটু পড়ে নাও তাহলে প্রমি, তুমি যদি একটু সালকে এগিয়ে দাও। ইন দ্য মিন টাইম আমরা স্ক্রিনে তোমার কল টু দ্য বারের কিছু মেমোরি তোমার স্ক্রিনে আমরা দেখব। তোমাকে চারটা প্রশ্ন, তুমি লো আসলে পড়তে আসছিলে কেন? প্রথমে আসলে অনেস্টলি বলি, আমার ছোটবেলা থেকেই আমরা জানতাম, আমার আব্বার কাছে অনেক প্রশ্ন করতাম। তখন ওই যে মুনসেফ নামটা খুব পরিচিত ছিল। তখন আব্বাকে জিজ্ঞেস করতাম যে মুনসেফ কে, সে কী করে। তখন আব্বা বলতো যে মুনসেফের অনেক পাওয়ার, সে ইভেন ডিসিকেও সে শাস্তি দিতে পারে, এটাকে ডাকতে পারে। তখনই আমাদের মাইন্ডে চলে আসলো যে মুনসেফ যদি হইতে পারি। এভাবে আমার মাইন্ডসেট আপটা ডেভেলপ করে। কালক্রমে পরে যখন আমি অনার্স করার ইন্টারমিডিয়েট পাস করার পরে যখন ঢাকা ভার্সিটিতে ভর্তি হব, তখন আমার এল্ডার ব্রাদার আসুদ ভাই, উনি ফরমার অ্যাম্বাসেডার, তখন উনি আমাকে গাইড করলেন যে লতে ভর্তি হও। অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়া ছিল না, দেয়ার ওয়াজ নো আইডিয়া অ্যাবাউট ল। তারপরে চোখ বন্ধ করে লতে ভর্তি হয়ে গেলাম। তারপরে তো ঢাকা ভার্সিটি আমাকে গাইড নিয়ে চলে গেল। এরপরে বিসিএস দিলাম। বিসিএস দিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট জাজ হয়ে গেলাম। অ্যাসিস্ট্যান্ট জাজ হয়ে জয়েনও করলাম। তারপরে চিন্তা করলাম যে আসলে অ্যাসিস্ট্যান্ট জাজ ওইদিকে আমি ক্যারিয়ার ডেভেলপ না করে আমি প্র্যাকটিসের দিকে যাব, কারণ আমার এল্ডার দুইজন ভাই অলরেডি সিভিল সার্ভিসে আছে অ্যাট দ্যাট টাইম। তখন ওইটার প্রতি আমার মোহ খুব একটা কাজ করেনি। এখন আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছেন, সিনিয়র যারা আছেন, তারা বললো যে ইটস আপ টু ইউ, ইয়োর ডিসিশন ইজ ইয়োর্স। তখন আমি বোল্ডলি ডিসাইড করলাম যে না, আমি প্র্যাকটিস করবো। এবং দেন আমি চিন্তা করলাম যে যদি প্র্যাকটিসই করতে হয় তাহলে ব্যারিস্টার হয়ে আমি প্র্যাকটিসে ফিরবো। এভাবেই আমি তখন আমার জুডিশিয়াল সার্ভিসটা আমি রিজাইন করে ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি করে ব্যাক করে আমি প্র্যাকটিসে ফিরলাম। তোমার বড় ভাই আসুদ ভাই আর আমি ইউনিভার্সিটিতে হলে একই রুমে থাকতাম, একই বেডে থাকতাম। আর ইউজ টু শেয়ার দ্য বেড। হি অ্যালাউড মি টু স্টে ইন হিজ রুম। জি, আসুদ ভাইকে যদি অনুষ্ঠান দেখে থাকেন তাহলে আমার পক্ষ থেকে অবশ্যই শ্রদ্ধা এবং সালাম থাকে। অবশ্যই আমার জানা আছে আপনাদের মধ্যে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ইউনিভার্সিটি লাইফে ফিল করেছি। রাইট, ওকে। প্রমি, তোমার কাছে আসছি। তুমি কি পড়াশোনা করছো যদি তুমি বলো? I'm currently in my third year at University of London. British law পড়ছি। আচ্ছা, তো তুমি ল পড়তে কেন আসছো? আমি টিপিক্যাল অ্যান্সার দেব না যে মা বলেছে বাবা, it was my decision, but এক রাতের ডিসিশন ছিল। তাই নাকি? জি, আমার লাইফের একটা লাইফ চেঞ্জিং ইনসিডেন্ট ছিল where I had to sue someone at the age of 19. আচ্ছা। তো আমার যেই ব্যারিস্টার ছিল, যিনি আমার সাথে ছিলেন, উনি আমাকে বলল যে আই হ্যাভ টু অ্যাসিস্ট হিম। তো ওই পড়াশোনা একটু ওনার সাথে করে তখন আই হ্যাড অ্যান ইন্টারেস্ট যে না, মেবি আই ক্যান গো ফর দিস। ওকে। তোমার ফ্যামিলিতে কি আইনজীবী আছেন কেউ? গত 2 জেনারেশন না, তার আগে ইয়েস। ওকে। আইনজীবী না, it was my great grandfather. He was in the British Judiciary Board. Oh yes, okay.
তোমার বাবা মা কি করেন? বাবা বিজনেসম্যান, মা হোমমেকার। হাউসে। ওকে। তোমার বাবা মাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা ও সালাম থাকলো। ব্যারিস্টার শাহীন, তোমার কাছে আসছি, তুমি তো দুর্নীতি দমন কমিশনের একজন আইনজীবী। জি। তাহলে আজকে আমরা দুর্নীতি দমন কমিশন এবং দুর্নীতি নিয়ে একটু কথা বলতে চাই তোমার সাথে। দুর্নীতি দমন আসলে কিভাবে গঠন হয়, এটা প্রক্রিয়াটা কি? ধন্যবাদ আপনাকে। অ্যান্টি কারাপশন কমিশনটা আপনি জানেন যে এইটা হচ্ছে নতুন একটা আইন হয়েছে 2004 সালে, দুর্নীতি দমন কমিশন আইন, যেটা সরকার গঠন করে, এবং আমি বলবো যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট লেজিসলেশনস। রাইট। এবং এই আইনের প্রভিশনগুলো স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে কিভাবে দুর্নীতি দমন কমিশন গঠিত হবে। সেখানে বলা আছে যে ওখানে 3 জন কমিশনার থাকবেন। 3 জন কমিশনারের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে চেয়ারম্যান মনোনীত করবেন, এবং উনি চেয়ারম্যান থাকবেন, 2 জন কমিশনার থাকবেন। এটা নিয়ে কমিশন গঠিত হবে। তো যারা কমিশনার হবেন তাদের কি যোগ্যতা থাকা উচিত? কমিশনার যারা নিয়োগ করবেন সেক্ষেত্রে যে সিলেক্ট কমিটি আছে তারা এটা ডিসাইড করবেন। বাট এই আইনে বলে দেয়া হয়েছে যে অন্তত কয়েকটা সেক্টর আছে, যেমন হচ্ছে ল, তারপরে এডুকেশন, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন অথবা ডিসিপ্লিনারি ফোর্সের ক্ষেত্রে 20 ইয়ার্স এটলিস্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো হাই অফিসিয়াল ইন দোজ ফিল্ডস এর থাকতে হবে। এর মধ্য থেকে একটা সিলেকশন কমিটি থাকবে বলে দেওয়া হয়েছে। সেখানে কারা কারা থাকবে সেখানে বলা হয়েছে যে এই সিলেক্ট কমিটিতে থাকবে চিফ জাস্টিস মনোনয়ন করবেন, অ্যাপিলেট ডিভিশন থেকে একজন জাজ, সিটিং জাজ, এবং হাইকোর্ট ডিভিশন থেকে চিফ জাস্টিস একজন জাজ মনোনয়ন করবেন। তারপরে হচ্ছে অডিটর জেনারেল অ্যান্ড কন্ট্রোলার অফ বাংলাদেশ থাকবেন এক্স অফিসিও। তারপরে আপনার সেখানে থাকবেন যে লাস্ট রিটায়ার্ড ক্যাবিনেট সেক্রেটারি। এই 5 জন মিলে সিলেক্ট কমিটি থাকবে, এবং তারা দে উইল ডিসাইড এন্ড সিলেক্ট দি কমিশনার। তারা কারা হবেন। আচ্ছা, তুমি তো দুর্নীতি দমন কমিশনের সাথে যেহেতু কাজ করছো, আমি দুর্নীতি দমন কমিশনের প্যানেল অ্যাডভোকেট হিসেবে কাজ করছি, এবং সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনে দুদকের যে মামলাগুলো আছে সেগুলো আমি পরিচালনা করে থাকি। তোমার এক্সপিরিয়েন্স থেকে তোমার কি মনে হয়, দুদক কি স্বাধীন একটা প্রতিষ্ঠান? জি, আমি মনে করি দুদক স্বাধীন এই সেন্সে যে দুদক, 1 নম্বর কথা হচ্ছে যে আইনে প্রভিশন আছে কিনা। দুর্নীতি দমন কমিশন আইনে পরিষ্কার করে বলে দেয়া আছে যে দুদক একটি স্বাধীন এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান হইবে, এটা আইনে দেয়া আছে। সো আমি বলবো যে আইনগত দিক থেকে এটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট একটা। ইন প্র্যাকটিসটা কি আসলে? ইন প্র্যাকটিস হচ্ছে যে এটা কমিশন নিজস্ব সিদ্ধান্ত নিয়েই কাজ করে, এবং তারা যেটা সিদ্ধান্ত দুর্নীতি দমনের ক্ষেত্রে যেটা জরুরি সেই সিদ্ধান্তটাই তারা নিয়ে থাকেন। আর হচ্ছে যে এটা অতীতে আমরা জানি যে এই ক্ষেত্রে অনেক সমালোচনা আছে, তার কারণ অন্যতম একটা কারণ হচ্ছে লং টাইম আমাদের দেশে ডেমোক্রেসি ছিল না। আপনি জানেন যে লং টাইম একটা যুগের উপরে একটা সরকার ছিল যেটা গণতান্ত্রিক ছিল না, যার কারণে সবগুলো প্রতিষ্ঠানই নষ্ট হয়ে গেছে। স্বাভাবিকভাবে সেটার এফেক্ট কিন্তু আমাদের দুদকেও লেগেছিল, এটা আপনি জানেন। এবং নতুন করে কিন্তু দুদক কমিশন ফর্ম হয়েছে, আপনি জানেন। তো এক্ষেত্রে আমি বলবো যে এটার আশাবাদী আমি, যে নতুন কমিশন স্বাধীনতা নিয়েই তারা কাজ করে যাচ্ছেন। যে তদন্ত করে, ইনভেস্টিগেশন করে, এদের কিরকম ক্ষমতা? ইনভেস্টিগেশনের স্পেসিফিক প্রভিশনসগুলো আমাদের দুদক আইনে বলে দেওয়া হয়েছে। এবং শুধু আইন না, ইন এডিশন টু দিস দুদক বিধিমালাও আছে, যে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 সেটা প্রণয়ন করা আছে। এবং দুদক আইনের পাশাপাশি দুদক বিধিমালাতেও পরিষ্কার করে এই কিভাবে তদন্ত করবে, কিভাবে অনুসন্ধান করবে সেই রুলসগুলো বলে দেয়া আছে। তো এখানে সংক্ষেপে আমি এইটুকুই বলতে পারি যে প্রথমে হবে অনুসন্ধান। যখনই দুদকে কোনো অভিযোগ দায়ের হবে, বিভিন্ন ফরম্যাটে বিভিন্নভাবে দুদকের অভিযোগগুলো আসে। অভিযোগ পাওয়ার পরে সেটা যাচাই বাছাই কমিটিতে যাবে। যাচাই বাছাই কমিটিতে তারা যাচাই করবে যে অভিযোগটার বেসিস আছে কিনা। কিন্তু এটা কি সময়সীমা আছে যে কতদিনের মধ্যে এগুলো করতে হবে? হ্যাঁ, অবশ্যই 45 দিনের মধ্যে অনুসন্ধান কার্য সম্পাদন করতে হবে। যদি এর মধ্যে কোনো কারণে কোনো কমপ্লেক্স কেস আসলো বা কোনো নতুন কোনো ইস্যু দাঁড়িয়ে গেল, সেক্ষেত্রে যদি না পারে তাহলে তারা আবার অ্যাপ্লাই করবে ফর এক্সটেনশন অফ ফার্দার টাইম, এবং সেটা 30 দিনের বেশি হবে না। সব মিলে 75 ডেজ। বুঝতে পারছি। দুদক কি গ্রেফতার করতে পারে কাউকে? দুদকের আইনে বলে দেয়া হয়েছে যে দুদক কোর্টের যেটা হচ্ছে ধারা 21 ধারাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যদি মনে করে যে কারো অবৈধ সম্পদ আছে এবং সেটার ক্ষেত্রে তাদের অ্যারেস্ট করার প্রয়োজন, তাহলে আদালতের পারমিশন নিয়ে যে কাউকে গ্রেপ্তার করতে পারবে। এই ক্ষেত্রে আমি একটু বলি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের জুডিশিয়াল ডিসিশন এসে গেছে। অনেক ক্ষেত্রে হয় কি, যখনই কাউকে দুদক পার্সু করে তখন তারা
দেশ থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করে অথবা এটা ট্রান্সফার করার প্রপার্টি ট্রান্সফার করার স্টেপ নেয়, তো সেই ক্ষেত্রে আমাদের 74 DL এর অ্যাপিলেট ডিভিশন কিছু গাইডলাইন দিয়েছেন কোন ক্ষেত্রে দুদক কোর্টের অনুমতি ছাড়া অ্যারেস্ট করতে পারবে, এবং সেখানে বলে দেওয়া হয়েছে যদি কোনো কারণে দুদক অ্যারেস্ট করে তাহলে 3 দিনের মধ্যে তাকে কোর্টে প্লেস করতে হবে। Right. 3 দিন, not 24 hours. Not 24 hours, 3 দিন, 3 days. So এই প্রভিশনটা আছে। আচ্ছা, এটা বিচার পদ্ধতিটা কি আসলে, কিভাবে বিচার করতে? বিচার পদ্ধতিটা হচ্ছে আপনার যখন অনুসন্ধানের পরে যদি সাবস্টেন্স পাওয়া যায় তাহলে দুদক তখন এফআইআর ফাইল করার জন্য পারমিশন দিবে এবং তখন এফআইআর লজ হবে। এফআইআর লজ হওয়ার পরে ইনভেস্টিগেশন হবে, এটা একটা সিস্টেমেটিক স্টেপ। ইনভেস্টিগেশন শেষ করার পরে যখন ইনভেস্টিগেটিং অফিসার রিপোর্ট প্লেস করবে তখন যদি সেটা যদি চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে কমিশন স্যাংশন দিবে চার্জশিট দেওয়ার, এবং কমিশনের স্যাংশন নিয়ে কিন্তু তখন কোর্টে এবং কোর্টে স্পেশাল জাজেস কোর্টে ইনভেস্টিগেটিং অফিসার আপনার চার্জশিট প্লেস করবে, দেন বিচার শুরু হয়ে যায়। তারপরে ওই প্রসেস অনুসারে এটা আপনার স্পেশাল জাজেস কোর্টের বিচারটা হবে। ধন্যবাদ। তোমার সাথে আরও কথা বলবো, আমাদের একটা শর্ট ব্রেকে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি এখনই। প্রিয় দর্শক, আমরা ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা কথা বলছিলাম ব্যারিস্টার শাহিন আহমেদের সাথে। ব্যারিস্টার শাহিন, আমরা দর্শকদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করে থাকি ইমেলের মাধ্যমে। সেই প্রশ্ন আমরা সিলেক্ট করি, তারপরে আমরা আমাদের যারা কোয়ালিফাইড ব্যারিস্টার আছেন তাদের উদ্দেশ্যে আমরা করে থাকি। আজকে আমরা 2টি প্রশ্ন তোমার জন্য সিলেক্ট করেছি। প্রিয় দর্শক, আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barrister.in25@gmail.com। আই রিপিট, barrister.in25@gmail.com। প্রশ্নগুলো আছে আমাদের আমন্ত্রিত স্টুডেন্ট প্রমির কাছে। প্রমি, তুমি যদি স্যারকে প্রশ্নগুলো একটু করো। নোয়াখালী থেকে তহিন ইসলাম। আমাদের দেশে আপনাদের জানা মতে কোন ডিপার্টমেন্টে দুর্নীতি নাই? আমরা সবাই জানি সরকারের অফিসগুলোতে কি হয়। একটু সচেতন হলে দুর্নীতি দমন কমিশন সারা বাংলাদেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা আতঙ্ক তৈরি করে দিতে পারে, কিন্তু করছে না কেন? কেন করছে না? ধন্যবাদ দর্শককে খুব সুন্দর প্রশ্ন করার জন্য। দুর্নীতি আসলে আমাদের কোন ডিপার্টমেন্টে নাই এটা বলা যাবে না। আমি বলবো, ইটস মাই ভিউ যে আসলে আমাদের দেশের দুর্নীতির যে অবস্থা এটা প্রত্যেক ডিপার্টমেন্টেই মোর অর লেস কম বেশি দুর্নীতি আছে। দুর্নীতি একেবারে যে নাই সেটা বলা যাচ্ছে না, কিন্তু দুর্নীতি মেজারমেন্টটা এক এক ডিপার্টমেন্টে এক এক রকম বেশি। যেমন আমরা জানি যে পুলিশ ডিপার্টমেন্ট, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এইগুলোর ক্ষেত্রেই করাপশনের মাত্রাটা অনেক বেশি তুলনামূলকভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন কমছে না? এটা না কমার অনেকগুলো ফ্যাক্টরস আছে। তো সেই ফ্যাক্টরসগুলোর মধ্যে সংক্ষেপে যদি আমি বলি যে মেইন কারণ হচ্ছে আমাদের দেশের যে আইন, রুল অফ ল, যেটা রুল অফ লটা যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে দুর্নীতি কমানোটা ডিফিকাল্ট হবে। কারণ যারা দুর্নীতি করে তারা অনেক ক্লেভার টাইপের হয় এবং তারা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি রুল অফ লটা এনশিওর করতে পারি তাহলে একটা মেসেজ যাবে করাপশনের, যারা প্র্যাকটিস করে, যে না, এটা করে পার পাওয়া যাবে না। তো সেই জন্য আমি সাজেস্ট করব যে রুল অফ লটা, এবং রুল অফ ল এর জন্য আমাদের গুড গভর্নেন্স, যেটা আপনি জানেন, এবং এটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা গভর্নমেন্ট দরকার। লং টাইম আমরা সেটা পাইনি, সেজন্য এটা বিস্তার লাভ করেছে বলে আমি মনে করি। আমি আশা করছি আগামীতে পারসেপশন এস্টাবলিশ হতে হবে যে পার পাওয়া যাবে না। এক্স্যাক্টলি, রাইট। সেকেন্ড কোয়েশ্চেন প্রমি। গ্রামে গঞ্জে এখন করদাতা অনেক বেড়ে গেছে, কিন্তু কর অনেকেই দিয়ে থাকেন না। উপজেলা লেভেলে একজন করে কর অফিসার থাকলে তিনি বাস্তবেই দেখতে পেতেন কোন ব্যক্তি কর দেবার যোগ্য আর কোন ব্যক্তি যোগ্য না। তাহলে দেশের স্বার্থে একদম উপজেলা লেভেল পর্যন্ত কর অফিস স্থাপনে অসুবিধা কোথায়? কর সংক্রান্ত প্রশ্নটা আসছে, এটা আমি বলবো যে এটা অ্যান্টি কারাপশন বা দুর্নীতি সংক্রান্ত প্রশ্ন এটা হয় না, এটা ট্যাক্স রিলেটেড। তো ট্যাক্স রিলেটেড বিষয়গুলো আমাদের সরকারের আলাদা ডিপার্টমেন্ট আছে, ট্যাক্স ডিপার্টমেন্ট, এনভিআর আছে, তারা ট্যাক্স কালেকশনের জন্য অ্যাসাইন্ড আছে। না, দর্শক এখানে যেটা বলতে চাচ্ছেন যে ট্যাক্সের ক্ষেত্রে যেটা ট্যাক্স ফাঁকি, সম্ভবত উনি মিন করেছেন যে কর ফাঁকির যে ব্যাপারটা আছে, কর ফাঁকির বিষয়টা কর ডিপার্টমেন্ট দেখবে। কর ফাঁকিটা দুদক এটা দেখে না, তার মধ্যে পড়ে না। এটা কর ফাঁকির ব্যাপারটা ট্যাক্স ডিপার্টমেন্ট দেখবে। বাট এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে কর ফাঁকি অনেক ক্ষেত্রে হয় কি, করাপ্ট পারসন যারা আছে তারা তাদের যে ইলিগেল প্রপার্টি
বা অবৈধ সম্পদ যেটা সেটাকে হাইড করার জন্য অনেক ক্ষেত্রে বিভিন্ন মিনস অবলম্বন করে, সেক্ষেত্রে তারা অবৈধ সম্পদগুলো ট্যাক্স দিয়ে থাকে অথবা ট্যাক্স ইভেড করার একটা অ্যাডাপ্ট নেয়। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে কেউ ট্যাক্স দিয়ে দিয়েছে বা ট্যাক্স ইভেড করেছে, সেক্ষেত্রে যদি অফেন্স অফ মানি লন্ডারিং ইনভলভ থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে দুদকের পাওয়ার চলে আসে এবং এই ক্ষেত্রে দুদক কিন্তু স্টেপ নেয়। আর লাস্ট পার্ট যেটা উনি করেছেন যে উপজেলা লেভেলে কেন করে না, এটা হচ্ছে কোর্ট ডিপার্টমেন্ট, ওনাদের দায়িত্ব, সেটা ওনারা বিবেচনা করবেন। প্রমি, তোমার কাছে আসছি। তোমার মতে, তুমি তো দুদক সম্পর্কে অনেক কিছু শুনলাম, তো দুর্নীতি দমন করার জন্য তোমার মতে কি করা উচিত? দুর্নীতি দমন এখন ডিপেন্ড করে এটা আইন জগতে না সিভিল সার্ভিসে। সিভিল সার্ভিসে হলে আই থিঙ্ক রুট লেভেল থেকে শুরু করতে হবে, একটা প্রপার চেক অ্যান্ড ব্যালেন্স আর অ্যাকাউন্টেবিলিটি দিয়ে। এই যে টেবিলের নিচে থেকে যে আদান প্রদানটা হয় আমাদের, যে একটা পজিশনে যেতে গেলে একটা ডিফারেন্ট অ্যামাউন্ট দিতে হবে, সেটা বন্ধ করতে হবে। এটার জন্য কি তোমার মতে টেকনোলজি কাজ করতে পারে? ডেফিনেটলি। যদি গভর্নমেন্ট সার্ভিসগুলোকে ডিজিটালাইজ করা হয়, সামনাসামনি যে আদান প্রদানের ব্যাপারটা সেটা কমিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো কাজ করতে পারে জিনিসটা। তোমাদের জেনারেশনকে বলা হয় জেন জি, ইউ নো দ্যাট। জি। তোমরা আসলে তো অনেক কাজ করতে পারো, তোমরা একটা গভর্নমেন্টকে হটিয়ে দিয়েছো, তো যেখানে দুর্নীতি হয় সেখানে প্রতিবাদ করলে কেমন হয়? প্রতিবাদ করা যেতে পারে, বাট ইট ডাজন্ট রিয়েলি হ্যাভ টু বি আ ড্রামাটিক প্রোটেস্ট। অ্যাওয়ারনেস সম্পর্কে, বা আমরা যদি নিজেদের থেকে শুরু করি, ব্রাইবটা দেওয়া বন্ধ করে নিজেরাই, তারপরে যেখানে দুর্নীতি হচ্ছে সেখানে ইফ উই স্পিক আপ, ইফ উই টক অ্যাবাউট ইট, প্রপার অথরিটির কাছে যাই, তাহলে হয়তো দুর্নীতিটা কমানো যেতে পারে। এবং তুমি যখন বলছো যে ইফ ইউ ক্যান স্পিক আপ, তার মানে সেখানেই তো প্রতিবাদের প্রশ্ন উঠে আসে না? স্পিক আপ ক্যান বি ডিজিটাল, ইট ক্যান বি থ্রু প্ল্যাটফর্ম, বিকজ এখন তো আর জিনিসটা শুধু দেশের মধ্যে না, দিস ইজ ইন্টারন্যাশনাল। রাইট। সো ইফ উই ডু দ্যাট, মেবি আমাদের যে গভর্নমেন্টটা প্রেশারে থাকবে যে যেখানে দুর্নীতি হচ্ছে সেখানে আমরা দেখি। রাইট, ওকে। ব্যারিস্টার শাহীন, একটা নিউজ পেপার রিপোর্ট পড়ি, সেটা ইংল্যান্ডের অ্যাকচুয়ালি। হেডলাইনটা হচ্ছে HMRC, অর্থাৎ HMRC মিনস হিজ ম্যাজেস্টিস রেভিনিউ অ্যান্ড কাস্টমস নাও ক্যান রেড ইউর অ্যাকাউন্ট। HMRC অ্যাকাউন্ট রেড করতে পারে চাইলে যে কোনো সময়। তো আমাদের দেশে কি রেড করতে পারে? যে আমাদের দেশে যে NBR বলা হয়, যা রেড করতে পারে? ধন্যবাদ আপনাকে। এই ক্ষেত্রে আমি বলি যে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে দুদক যদি মনে করে যে কারো অ্যাকাউন্টে হিউজ সাসপিশিয়াস ট্রানজ্যাকশন হচ্ছে, সেক্ষেত্রে একটা প্রসিজিওর আছে, আমাদের আইনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দুদক যেটা করতে পারে সেটা হলো অ্যাকাউন্ট ফ্রিজ করার স্টেপ নিতে পারে। অ্যাকাউন্টটা ফ্রিজ করার স্টেপের জন্য সে একটা স্পেশাল জাজেস কোর্টে একটা অ্যাপ্লিকেশন দিবে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য, এবং উইথ সাফিসিয়েন্ট রিজনস বলবে যে কেন অ্যাকাউন্ট ফ্রিজ চাচ্ছে, এবং কোর্টের অর্ডার যদি পেয়ে যায় তাহলে উইথ দি পারমিশন অফ দ্য কোর্ট দুদক সেটা নিতে পারে। আর এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলি, আরেকটা অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে BFIU, আপনি জানেন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ ব্যাংকের, এটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, বাট এটা 2015 সালে মানি লন্ডারিং আইনের একটা সংশোধনের মাধ্যমে ওটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা অস্তিত্ব দেওয়া হয়েছে, যেটা কন্ট্রোল বাই গভর্নর বাংলাদেশ ব্যাংক, বাট এটা স্পেসিফিক প্রভিশনস আছে। তারা BFIU যেটা করে, তারা যদি এরকম কোনো সাসপিশিয়াস ট্রানজ্যাকশন হচ্ছে জানে, তাহলে তারা ব্যাংকের কাছে তারা একটা চিঠি দিয়ে বলবে যে 30 দিন পর্যন্ত এই অ্যাকাউন্টটা যেন স্টপ থাকে। এই ক্ষেত্রে যেটা বেনিফিট সেটা হচ্ছে যে কোর্টে যাওয়া আসার অনেক দেরি হয়ে যায়, কোর্টের অর্ডার পাইতে দেরি হয়ে যায়। সেই ক্ষেত্রে BFIU কোর্টে যাওয়ার আগেই তারা কুইক ব্যাংকে একটা অর্ডার দিবে, এবং সেটা একটা ম্যান্ডেটরি, এবং সেক্ষেত্রে 30 দিন পর্যন্ত স্টপ রাখতে পারবে। বাই দিস টাইম তারা কোর্টে গিয়ে কোর্টের অ্যাপ্রুভাল নিয়ে নিতে পারবে। থ্যাংক ইউ। প্রবি, তোমার কাছে আসছি। আইন জগতে দুর্নীতির কথা কি শুনেছো তুমি? নিশ্চয়ই শুনেছো। তাহলে কোথায় কোথায় দুর্নীতি হয় তুমি কি শুনেছো? More or less. ওকে। তুমি কি এইসব দুর্নীতি দমনের জন্য কোনো রোল প্লে করতে চাও? করতে চাই। As a generation, we definitely want to. কোনো স্পেসিফিক কোনো আছে, প্ল্যান আছে যে কিভাবে এগুলোকে করা যায়? I can speak for myself. So, one day I will be a barrister, definitely. I will be practicing in the court. শুরু নিজের থেকে করলে আমি হয়তো যেসব ক্লায়েন্ট একটা চিন্তা ভাবনা নিয়ে আসে যে মানি ক্যান স্টেট অফ দ্য প্রসেস, এখান থেকে বন্ধ করতে পারি প্রথম। আর এরপর আসে জাজ শপিং, এই জিনিসটা নিজের ফেভারিট কোর্ট, তারপরে আরেকটা হলো হিয়ারিং পিছানো, এই জিনিসগুলো বন্ধ করে
তাই। আমি যদি নিজে বন্ধ করি তাহলে একজন করে বন্ধ করলে 2 জন বন্ধ হবে, 3 জন বন্ধ হবে, এই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হবে। একটা স্টেজ গিয়ে বন্ধ হয়ে যাবে। But অবশ্যই। you have to go step by step. Yep. You can't do it overnight, can you? Definitely not. Right. কেমন লাগছে তোমার অনুষ্ঠানে এসে আজকে? I'm thrilled. Okay, good. Anything you want to say to your friends? Yes. Okay, what? Tell me what. I want to talk about consistency. Okay, আমি যখন আমার LLB জার্নিটা শুরু করি, I wasn't consistent enough. okay. পরে ফার্স্ট ইয়ারের শেষে I joined a law firm and internshipের সময় দেখলাম যে that really hampered my routine. So আমরা হয়তো চিন্তা করতে পারি দিস ইজ নট রিয়েল ল, এখন এত কনসিস্টেন্ট হয়ে কি হবে, বাট না, এখন থেকে যদি শুরু করি সামনে গিয়ে আই থিঙ্ক আমাদের যে কোর্ট রুমের স্টেপটা সেটা আমাদের জন্য সোজা হবে। আর আরেকটা হলো কোনো জায়গায় ইফ উই সি সামথিং ইজ রং উই শুড স্পিক আপ। Thank you, Promi. Barrister Shaheen, last question. দুর্নীতি কি জিরোতে আনা তো সম্ভব না, তাই না? দুর্নীতি জিরোতে আনা এটা বাস্তবসম্মত না। তো আমাদের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা যদি গভর্নেন্স, গুড গভর্নেন্স আনতে পারি, রুল অফ ল আনতে পারি, তাহলে অবভিয়াসলি এটা কমে আসবে। আরেকটা হইতে পারে, যদি শাস্তি বৃদ্ধি করে কি ট্যাকল দেওয়া সম্ভব? শাস্তি বৃদ্ধি আমি বলবো যে অফকোর্স এটা আর্গুয়েবল। আমি মনে করি শাস্তি আপনি বৃদ্ধি করতে পারেন, কিন্তু তার চেয়ে বেশি আমি গুরুত্ব দেবো হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ দি জাজমেন্ট অ্যান্ড সিস্টেম ইন্ট্রোডিউস করা, অ্যান্ড সিস্টেম ইন্ট্রোডিউস করা, সেটাই হবে। এবং সেটা ইমপ্লিমেন্টেশন। এখন দুদকের যে কাজটা আছে কিন্তু করে যাচ্ছে, বাট সেটাকে তো আপনি ইমপ্লিমেন্টেশন করতে হবে। পেনাল্টি, জাজমেন্ট, সেগুলোকে আপনি ইমপ্লিমেন্টেশন না দিলে তো মেসেজ যাবে না। এটা খুব ভাইটাল বলে আমি মনে করছি। রাইট। থ্যাংক ইউ ব্যারিস্টার শাহীন। প্রমি, তোমাকেও অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।